নমস্কার, দেখছেন TV9 বাংলা। আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে এবং দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীদের বেশ কিছু কথার লড়াই বা টক্কর বলা যেতে পারে শুরু হয়ে গিয়েছে। যেমনই ঘাটালে দুই তারকা প্রার্থীর লড়াইয়ে 1 ইঞ্চিও জমি ছাড়ছে না দেব হিরণ। একে অপরকে নিশানা, খুনের রাজনীতি করছে দেবকে সরাসরি তো হিরণের। পাল্টা এক হাত নিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থীও। এখানকার বড় বড় নেতা, এখানকার এমপি দীপক অধিকারী, তিনি যে চক্রান্ত করলেন, খুনের চক্রান্ত, হাতে রক্ত মেখে উনি রাজনীতি করছেন, মাথায় বন্দুক ঠেকিয়ে রাজনীতি করছেন, গুলি বোম মেরে রাজনীতি করছেন। অ্যাক্সিডেন্টাল ডেথকে নিয়ে, পলিটিক্যাল ডেথ নিয়ে করা হচ্ছে, দেবের হাত রক্ত দিয়ে মাখা, এই ওই। মানে আমার বক্তব্য হচ্ছে কি, রাজনীতি এমন একটা জায়গায় জিতে গেছে, মানে যে কোনো ভাবে জিততে হবে এবং তার জন্য যা ইচ্ছে তাই মুখে কথা বলতে হবে। আমি এখনো বুঝে উঠতে পারলাম না কি হলোটা কি। এদিকে ভোটার বাংলায় ইডি সিবিআই আয়করের গুঁতো, এজেন্সির অপব্যবহার নিয়ে দিল্লির কমিশনের তৃণমূলের নালিশ ঠকে কি বন্ধ করা যাবে এজেন্সির হানা? শাসক বিজেপি যুযুধান দুই শিবির। আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গুলি হলনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। এটা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছেন যে তারা কিন্তু, এবং প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায়নি যে নির্বাচন চলছে, প্রচারে সকলেই ব্যস্ত, প্রক্রিয়া চলছে, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিমবাংলায় এসছে। তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির কোন যে সত্তাধারী পার্টি যে আছে, ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে না। 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। মানুষ যখন একদম জীবন সায়ান্নে চলে আসে তার বার্ধক্যজনিত কারণে, তখন তার আচরণ অনেকটা শিশু সুলভ হয়ে যায়। সে তখন তার স্কুল জীবনের বিভিন্ন ঘটনার মতো করে সে আচরণ করে। ছোটবেলায় যারা ওই মাকে গিয়ে কমপ্লেন করতো, বন্ধু আমার পেন্সিল কেড়ে নিয়েছে, কেউ আবার বলতো গিয়ে স্কুল টিচারকে ক্লাসরুমে যে আমার পেছন থেকে চুল টেনেছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে ক্লাসের মধ্যে বলতো, তৃণমূল কংগ্রেস এই ধরনের শিশুসুলভ আচরণ করছে। এগুলো কোনোটাই অ্যাডমিসেবল নয়, এগুলো সম্পূর্ণ নিজেদের হাস্যাস্পদ বানিয়ে ফেলছে। এদিকে ভোটের মুখে তৃণমূলের মাথা ব্যথা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড, কুণালের মুখে এনআইএ আশঙ্কা, বিজেপির ষড়যন্ত্রে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার মুখে। পাল্টা তোপ শুভেন্দুর, দুর্নীতি না করলে কি আর তদন্ত হয়? বিজেপির দুই নেতা দুটি গাড়িতে সুখব বৃষ্টি বলে যে আবাসন আছে তার কাছাকাছি যে বাড়ি ডিএন সিং এর, সেখানে যান। পরপর দুটি বৈঠক হয়। সেই বৈঠকে তৃণমূল কর্মীদের নাম ঠিকানা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বিজেপি সাজিয়ে রেখেছে। সেই মতো এক প্রস্থ নোটিশ চলেও গেছে, আর এক প্রস্থ নোটিশও গেছে বা পাঠাবার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এক প্রস্থ কাল পরশুর মধ্যে যাবে এবং কাল থেকেই দু তিনটি জায়গায় এনআইএ অফিসারদের যাওয়ার, রেড করার, কিছু কিছু ব্যক্তিকে ধরে আনা, এলাকা ছাড়া করা, এই দায়িত্বগুলো বিজেপি তাদের দিচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। অন্যদিকে এনআইএর একটি অংশ তারা এই রাজনৈতিক লেঠেল বাহিনীর ভূমিকা করতে রাজি হচ্ছে না, সেই সূত্র থেকেই খবরগুলো বেরিয়ে আসছে। চুরি দুর্নীতি করলে তদন্তের আওতায় থাকলে তদন্ত হবে। তৃণমূলের জন্য ভারতবর্ষের সংবিধান, আইন বদলে যেতে পারে না। তো বোমা বিস্ফোরণ করেছে, বহু লোক মারা গেছে। তৃণমূলের সবার বাড়িতে তো নিশ্চয়ই যাবে না। আমরা তো অনেকদিন ধরে দাবি করছি পশ্চিম ভাঙনবাড়ি এবং নিজ নাড়ুয়া বিলাতে যে বোমা বিস্ফোরণে প্রচুর মানুষ মারা গেছেন, তাদেরকে গ্রেপ্তার করা হোক। কয়েকজনকে বাকিদের গ্রেপ্তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। হঠাৎ মুকুল রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং, কি কথা হলো দুজনের? অর্জুন বলছেন মুকুল নাকি বলেছেন বিজয়ী ভব।
পাল্টা কুণালের মুখে ড্যামেজ কন্ট্রোলের সাফাই। আমি আশীর্বাদ নিতে গেলাম, দেখেই আমাকে চিনতে পারলেন কে, মুকুলদা আর আয় অর্জুন আয়, তারপরে আশীর্বাদ দিলেন। আমি বললাম আশীর্বাদ করুন যাতে ইলেকশনে জিতি। বললাম 1900 আশীর্বাদ করেছিলাম, আবার আশীর্বাদ করলাম বিজয়ী হোক। মুকুলদা একটু অসুস্থ আছেন, তো অর্জুনকে মুকুলদা তৃণমূল ভেবেছে, সেই জন্য আশীর্বাদ করেছে। মুকুলদা যদি তার পরেরগুলো মনে পড়ে যায়, আবার সন্ধ্যাবেলা গেলে মুকুলদা আবার অভিশাপ দিয়ে দেবে। বিজেপি এখনো প্রার্থী ঠিক করেনি ডায়মন্ড হারবারে। আইএসএফ এর প্রথম আটেও নেই অভিষেকের লোকসভা। ডায়মন্ড নিয়ে কি টেনশনে আছে শাসক বিরোধী দুই শিবিরে? এখনো প্রতিস্পর্ধীকে ঘোষণাই হলো না, বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, তাতে এত টেনশন নেওয়ার কি আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট করেন সেটা সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা যারা আছেন তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা হয়তো সম্ভব হবে না, সেই টেনশনে আছেন। দেখা যাক, ইলেকশন দেরি আছে, অনেক ঘটনাই ঘটবে মাঝখানে। আমাদের একটুও চিন্তা নেই। ডায়মন্ড হারবারে 4 লক্ষ থেকে 5 লক্ষ ভোটের ব্যবধানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন। বিরুদ্ধে কারা দাঁড়াবেন, কি দাঁড়াবেন, সেটা তাদের ব্যাপার, কোনো টেনশন নেই। আমরা শুধু দেখছি যে বিজেপি এত বড় বড় কথা বলার পরেও এখনো 4টে সিটের ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। বিজেপির আক্রমণের লক্ষ্য অভিষেক, অথচ ক্যান্ডিডেট দিতে পারছে না। তো এইটা নিয়ে আমরা একটু টিকা টিপ্পনি করবো না? এদিকে আমরা কার্টুন পোস্টে তুঙ্গে তর্জা, ভোট ময়দানে যুযুধান দুই পক্ষ, প্রধানমন্ত্রীকে অপমান তো বিজেপির। কার্টুন নিয়ে পাল্টা সাফাই তৃণমূলের। একটা মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় বাদশাতন্ত্র এদের মাথায় চেপে বসেছে। এটা কোনো রাজনৈতিক দল? যারা এই ধরনের পোস্ট করছেন তারা শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা পুরো রাজনৈতিক ব্যবস্থাকে অপমান করছেন তা নয়, সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করে দিচ্ছেন। এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চতার সঙ্গেও সুবিচার করছেন না। কার্টুন মানে সেখানে একটু রঙ্গরসিকতা থাকে, এবং এর মধ্যে খারাপ কি আছে? কে বা কারা একটা উপরে ওঠার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ফেলে দিচ্ছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন 1000 রকম কার্টুন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে যখন বিকৃত সব প্রচার হয়, তখন এসব সৌজন্যবোধ কোথায় থাকে? এরা কি মাঝে মাঝে জেগে ওঠে? আরে একটা কার্টুনেই হিলে গেল, তো আসল ধাক্কায় যাবে কোথায়? ভোট রাজনীতিতে চর্চায় ইতিহাস, কৃষ্ণচন্দ্রের রাজ পরিবারকে নিশানা তৃণমূলের। পাল্টা কি বললেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানীমা, শুনুন। অনেকেই বলল যে সিরাজকে সরিয়ে একজন হিন্দু শাসক আনা হোক, আমাদের মধ্যে কেউ শাসন করুক। তখন কৃষ্ণচন্দ্র হচ্ছেন সেই ব্যক্তি, বলল না না, হিন্দু মুসলমান এখানে এদেশীয় এদের দিয়ে হবে না, আমাদের বাইরে থেকে লোক আনতে হবে। কৃষ্ণচন্দ্র হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম ইংরেজদের নিয়ে এলেন, এবং ইংরেজদের মানে কাকে আনলেন? হচ্ছে ক্লাইভের মতো টাকার লোভ, এবং আজকের দিনের ভাষায় ক্লাইভের মতো তোলাবাজ, এর দুটো ছিল না। একেবারে ডাহা মিথ্যে কথা, কারণ ক্লাইভ নিজেই এসছিলেন বিজনেস সূত্রে। ব্রিটিশদের সাহায্য নিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র বলুন, মহারাজা নন্দকুমার বলুন, ওরা সিরাজউদ্দৌলার অত্যাচার ভ্রষ্টাচার সহ্য করতে না পেরে ওদের হেল্পটা নিয়েছিলেন। তাতে যদি গদ্দার হয়, তাতে যদি বেঈমান হয়, তাহলে আমার কি বলার আছে? বাচ্চা ছেলে থেকে জেঠিমা, ভোট রাজনীতিতে বাদ পড়লো না কিছুই। তমলুকে তৃণমূল প্রার্থীকে একই বললেন লকেট। এসব এদের মানে যে দেবাংশুর মতো এসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা। এরা আজ এসছে কাল থাকবে না, এসব বোঝা যায়, গলা টিপলে দুধ বেরোবে এদের। আমি বাচ্চা ছেলে, উনি আমার জেঠিমা, তো উনি যদি জেঠিমা হয়ে আনন্দিত হন, উনি যদি অনেক দীর্ঘকাল রাজনীতিতে থাকেন তো আমার শুভেচ্ছা রইল।
আমি একটা কথা শুধু বলবো, উনি নিজের জেতা আসনটাকে বাঁচানোর চেষ্টা করুন হুগলিতে, তারপরে কাল কার গাল টিপলে দুধ বেরোবে এই সমস্ত চিন্তাভাবনা করতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক কথার উত্তর যাদের রাজনীতিতে না থাকে তখনই তারা ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ করে। লকেট চট্টোপাধ্যায় নিম্ন স্তরে নামাটাই খুব স্বাভাবিক, কারণ তার জনপ্রিয়তা নিম্ন স্তরে নেমে গিয়েছে হুগলির মাটিতে অন্তত। দেখি ইন্দাসের নাচ নিয়ে কি কাণ্ড ভাবুন। নেচে বিতর্কে শাসক নেতা, দিশা হারিয়েছে তৃণমূল। কটাক্ষ সৌমিত্র খায়ের, পাল্টা কোন তীর শানালো তৃণমূল প্রার্থী। তৃণমূল কংগ্রেস সবকিছু শালীনতা ছাড়িয়ে যায়। সন্দেশখালীতে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার করেছে, তো ইন্দাসের বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নৃত্য করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে। তাদের নেতাকর্মীরা জানে পয়সা থাকলে সব কিছু, তারা ভোগ বিলাসে পুরোপুরি পরিণত হয়ে গেছে, তাই তারা গ্রামের মহিলাদেরকেও ছাড়ছে না। এমন কারো কাছ থেকে মহিলাদের নিয়ে শুনবো না, বা চালনি ছুঁচকে বিচার করা শুনবো না, যিনি সারাক্ষণ মহিলাকে ভোগ বিলাসের বস্তু মনে করেন। তাই জন্য দেখবেন ওনার চরিত্রই হচ্ছে যে বারবার দল বদল করা, এবার আবার উনি স্ত্রী বদল করেছেন। এছাড়া ওনার কাছে আমি কি শুনবো। ইন্দাসে যে ঘটনাটা ঘটেছে আমি ভিডিওতে দেখলাম, অত্যন্ত অত্যন্ত লজ্জার। তৃণমূলের প্রার্থীকে বলবো দয়া করে এই চটুল ডান্সটা দেখুন, তারপর কিছু অ্যান্সার দিন। আমি এতটাই এখন হতাশাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত, মস্তিষ্ক বিকৃত তো ছিলই, এবং সেটা ডে বাই ডে বাড়ছে। ওনার ফেস এক্সপ্রেশন দেখেই সেটা বোঝা যায় যে উনি না সারাক্ষণ সুজাতা নামক টেনশনের মধ্যে আবদ্ধ আছেন। তাই কোনো কিছুতেই উনি সুজাতার আতঙ্কে ভুগছেন, এবং সেই জন্য যেটাতে আমি জড়িতই নই। দেখুন, কে কোথায় আনন্দ করবে, মজা করবে, নাচবে, গাইবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে দল কথা বলবে, সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই।